আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। আগামী বিজয় দিবসের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়ার আশা করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে এই কথা বলেন তিনি। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যত বাধাই আসুক বিচার প্রক্রিয়া শেষ করা হবে, ট্রাইব্যুনালকে কিছু দিয়ে কেনা যাবে না। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। আন্দোলনের গায়েবী মামলা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে জাতীয় সংলাপ আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। এ সময় গুম হওয়া পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফ্যাসিস্ট সরকারের গেল 15 বছরের সব গুম খুনের দ্রুত বিচার দাবি করে। এই 141 দিনে কি একটি বিচারও করা সম্ভব ছিল না? খুন গণহত্যার বিচার করতে হবে, সেই বিচারে তাদের যথেষ্ট শিথিলতা এবং দুর্বলতা আছে। সংস্কারও একটি চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। যত দ্রুত সম্ভব একটা অবাধ নির্বাচনের ব্যবস্থা করা, যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রকৃত রায়কে প্রকাশ করতে পারবে। আইন উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেছে। প্রতিহিংসার জন্য নয়, গণহত্যা সুনির্দিষ্ট অভিযোগে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার হচ্ছে। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা। সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। জুলাই গণহত্যার বিচার করা ইমানি দায়িত্ব বলে অঙ্গীকার জানান অ্যাটর্নি জেনারেল। সুষ্ঠুভাবে পালন করব ইমানি দায়িত্ব হিসাবে। আমাদের মধ্যে কোনো লোভ নাই, আমাদের কেউ কিনতে পারবে না, আমাদের কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না, কেউ এসেই এই বিচার প্রক্রিয়ার থেকে সরাতে পারবে না। যারা দেশটাকে খুন এবং গুমের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, যারা ছাত্র জনতার রক্তে এই বাংলাদেশের মাটি রঞ্জিত করেছে, তাদের বিচারটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। কাজে এই জায়গায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। সংস্কারের পাশাপাশি স্থিতিশীলতার জন্য নির্বাচনের বিকল্প নেই জানিয়ে নতুন বাংলাদেশ গঠনে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হচ্ছে এবং বাড়িতে গিয়ে আতিকা রহমান, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাষ্ট্রের সংস্কার না হলে আর কখনোই করা যাবে না, এমন মন্তব্য করলেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে বক্তারা বলেন, জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির স্বার্থে ঐক্য জরুরি। অর্ণব গফুরের সহায়তায় আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে জাতীয় সংলাপ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা শীর্ষক দ্বিতীয় অধিবেশনে সংবিধান সংস্কার, গণতন্ত্র, নির্বাচন সহ সংস্কার নিয়ে আলোচনা করেন বক্তারা। এমন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চাই যেখানে আমরা এই যে সকল রাজনৈতিক পক্ষকে এই ব্যবস্থার অংশীদার যাতে তারা ভাবতে পারে, এই অবস্থাটা সৃষ্টি করতে পারি। জুলাই আগস্টের যে ত্যাগের বিনিময়ে যে আমরা অর্জন করেছি, এটা ধরে রাখতে পারবো তো? নাকি আরো চাই, আরো ভালো চাই, এই নিয়ে দ্বন্দ্ব করে আমরা এই সুযোগও হারাব। সংলাপে নৌপরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন বলেন, সংবিধান আর আইনের দোহাই দিয়ে সংস্কার না করলে জুলাই গণঅভ্যুত্থানের রক্তের প্রতি অন্যায় করা হবে। এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। এখন যদি আমরা সংবিধানের দোহাই দেই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি, এই 2000 রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। রোহিঙ্গাদের ফেরত পাঠানো, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা নীতি, ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্কের বিষয়ে তৃতীয় অধিবেশনে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিবিদরা কি প্রপারলি কাজ করতে পারছে? ফরেন পলিসির যে ইস্যুগুলো আছে, এগুলো আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে। রোহিঙ্গা প্রসঙ্গে বলছি, আমি ইনভাইটেড হয়েছিলাম থাইল্যান্ডে। থাই পররাষ্ট্রমন্ত্রী নিমন্ত্রণ দিয়েছিলেন। মিয়ানমারের চারপাশে যে দেশগুলি আছে, ল্যান্ড বাউন্ডারি যাদের আছে, তাদের পররাষ্ট্রমন্ত্রীদের মূল আলোচনায় 3টা বিষয় ছিল। এক হলো যে বর্ডার, 2 ড্রাগ অ্যান্ড আদার ক্রাইমস, এবং 3 হচ্ছে মিয়ানমারের ভবিষ্যৎ কী হবে। তা আমাকে যখন ইনভাইট করা হয়, আমি তখন প্রথমেই বলেছি যে আপনারা যে 3টা ইস্যুর কথা বলছেন, প্রত্যেকতে রোহিঙ্গাদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত, এবং রোহিঙ্গা সমস্যার সমাধান না করে আপনি এই 3টা জিনিস
সমাধান করতে পারবেন না। সংলাপে তরুণদের প্রতিনিধিরা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। সমাজের পক্ষ থেকে আমাদের দাবি একটাই, যে শেখ হাসিনার মতো করে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। এই যে দিয়ে দেবার এবং তার বিনিময়ে শুধু নিজে টিকে থাকবার নীতি, এই নীতিতে যাতে বাংলাদেশ আর কখনো আর না ফেরে। আশিকুল আলম, RTV, ঢাকা। বিএনপি সংস্কার চায়, কিন্তু দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা নয়, এমন মন্তব্য করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অর্থ পাচার এবং দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর অভ্যুত্থানের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহত করার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি। সভায় সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। দেশের সংকট বাড়ছে তো বাড়ছে, সবচেয়ে বড় সংকট হয়েছে সাধারণ মানুষের। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিপক্ষ নয়। আমরা তো দেখলাম না যে ওনাদের বড় বড় যারা উপদেষ্টা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা গিয়ে বাজারের মধ্যে মাঠের মধ্যে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন, মানুষকে বোঝার চেষ্টা করছেন যে সমস্যাটা কোথায়। তা না করে অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন, বিভিন্নভাবে রাজনৈতিক উক্তি করেন, কমেন্ট করেন, এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত তারা কটাক্ষ করেন। এটা সঠিক নয়। এদিকে সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে রংপুরের মিঠাপুকুরের সোলামান জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ের আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। স্বৈরাচার বিদায় নিলেও আমলাতন্ত্র এখনো ফ্যাসিবাদের তুষামোদি করছে বলেও মন্তব্য করেন রিজভী। বিলাল হোসেন, RTV, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহতদের পর্যাপ্ত চিকিৎসা সরকার নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে পল্টনে একটি অভিজাত হোটেলে প্রেরণার গণ অভ্যুত্থান ২৪ শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। ডাক্তার শফিক আরো বলেন, আন্দোলনে আহতরা জাতীয় বীর, তাদেরকে নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জুলাই আগস্ট আন্দোলনে আহত প্রায় ৩০০ নারী পুরুষ উপস্থিত ছিলেন। আমরা সরকারকে তখন বলেছিলাম, যারা শহীদ হয়েছেন তাদের আপনজন তো একটা শান্তি পেয়ে যাবে এক সময়, কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেন অগ্রাধিকারের ভিত্তিতে। সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয়, এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এইরকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। শেখ হাসিনার মতন বিশ্বস্ত মিত্রকে ছাড়ার ঝুঁকি নেবে না ভারত। শুক্রবার ভারতের গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানায়, প্রত্যর্পণে রাজি হলে মিত্র দেশগুলোর কাছে ভুল বার্তা পৌঁছতে পারে বলে মনে করছে দিল্লি। এছাড়া বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অনুরোধের ভিত্তিতে প্রত্যর্পণ কার্যকর করার সুযোগ নেই বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে। সামদানি প্রতি রিপোর্ট। গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া ইস্যুতে ক্রমশ জটিল হয়ে উঠছে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক। এরই মধ্যে প্রত্যর্পণ বিষয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। প্রতিবেদনে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাতে বলা হয়, ভূরাজনৈতিক কারণ বিবেচনায় শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি। হাসিনার মতো ঘনিষ্ঠ মিত্রকে ফেরত দিলে তা অন্যান্য মিত্র দেশগুলোর কাছে ভুল বার্তা পৌঁছাতে পারে বলে আশঙ্কা দিল্লির।
ভারতের কর্মকর্তারা গণমাধ্যমটিকে জানান, আঞ্চলিক স্বার্থ রক্ষায় ভারতকে সহযোগিতা করেছে হাসিনা ও তার সরকার। হাসিনার মতো বিশ্বস্ত বন্ধুর পাশে না দাঁড়ালে ভবিষ্যতে কেউ ভারতের বন্ধু হতে চাইবে কিনা সে নিয়েও আশঙ্কা রয়েছে দেশটির। এছাড়া ভূরাজনীতির কৌশলগত জায়গা থেকে হাসিনাকে ফেরত দেওয়ার ঘটনা ভারতের জন্য নেতিবাচক হবে বলেও মনে করছেন তারা। এদিকে দুদেশের প্রত্যর্পণ চুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে দিল্লি। প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক অভিযোগে কোনো ব্যক্তিকে হস্তান্তর করার কথা উল্লেখ নেই। হাসিনার ভারতে আশ্রয় নেয়ার ঘটনা নতুন নয়। এর আগে ১৯৭৫ সালে দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন তিনি। তবে হাসিনা ইস্যুতে ঢাকা ও দিল্লির মধ্যে তিক্ততা বাড়লে তা ভূরাজনৈতিকভাবে দুদেশের জন্যই নেতিবাচক হবে অভিমত বিশ্লেষকদের। সামদানি প্রত্যয়, RTV। চুরি, ছিনতাই, ডাকাতি কমাতে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। আর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, জুলাই আগস্ট বিপ্লবের ৭২ ঘন্টা আগেও পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত। সকালে রাজারবাগ পুলিশ লাইনে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তারা। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে। জুলাই আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষমা চান ডিএমপি কমিশনার। জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। ৭২ ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত, পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত। একমাত্র সেবাদানের মাধ্যমেই আমরা আমাদের এই হারানো ইমেজ বা গৌরবকে পুনরুদ্ধার করতে সক্ষম হব। সম্প্রতি চুরি, ছিনতাই রোধে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি? সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, চুরি, ছিনতাই ও খুন রোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। এটার জন্য আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে। ক্রাইম এককভাবে আমরা উই ক্যানট ফাইট ইট আউট, আমরা চেষ্টা করছি। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে এসব বিষয় মাথায় রেখে সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ কর্তারা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। গত ৫ মাসে অতিরিক্ত রেমিটেন্স এসেছে $৩ বিলিয়ন। রিজার্ভ দাঁড়িয়েছে ২০ বিলিয়নের উপরে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, অর্থ নিয়ে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। দেশে মুদ্রাস্ফীতি এখনো অনেক বেশি। আগামী জুন মাসের মধ্যে এটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে। তিনি আরো বলেন, ব্যাংক কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, এটা সবার জন্য। দেউলিয়া হওয়ার পথে 10টি ব্যাংকের মধ্যে অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে বলেও এ সময় জানান তিনি। মূল্যস্ফীতি আমরা কন্ট্রোল করছি, আমরা তারল্যের পরিমাণটা সংযত পর্যায়ে রাখছি যাতে এটা এক্সিড না করে। প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, তখনকার যে স্ট্যাটাস এখনকার কি সেই স্ট্যাটাস আছে? না, সেটা নাই। তার মানে কি আবার সবাই কি পরিত্রাণ পেয়ে যাবে? তা হবে না, কিন্তু আমরা সব ডিপোজিটরকে অবশ্যই আমরা রক্ষা করব। পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী RTVর 15তম হিফজুল কোরআন প্রতিযোগিতা GPH ইস্পাত আলোকিত কোরআন 2025 পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংসের সিলেকশন রাউন্ড শেষ হলো। সকালে RTVর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এই সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত 400-র অধিক কোরআনের হাফেজ অংশ নেয় সিলেকশন রাউন্ডে। এ সময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান, হাফেজ কারি আবু রায়হান, হাফেজ কারি নুরুজ্জামান সহ অনেকেই। অডিশন শেষে প্রতিযোগী, ওস্তাদ ও বিচারক মণ্ডলীর অংশগ্রহণে একটি র্যালির আয়োজন করা হয়। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের 19 সেনা নিহত হয়েছে।
ঘটনায় আফগানিস্তানের 3 বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। শনিবার সংবাদ সংস্থা সিনহুয়ায় তথ্য নিশ্চিত করেছে। চলতি সপ্তাহে আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর উভয় দেশের সীমান্ত জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাটিতে এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে। ফিলিস্তিনের বর্বরতার চূড়ান্ত সীমায় পৌঁছেছে ইসরায়েল। উত্তর গাজায় গেল 24 ঘন্টায় অন্তত 50 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। অঞ্চলটির কামাল আদওয়ান হাসপাতালে একের পর এক হামলার পাশাপাশি আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে পুড়ে নিহত হয়েছে অন্তত 5 জন হাসপাতাল কর্মী। এছাড়াও গুড়িয়ে দেওয়া হয়েছে হাসপাতালের ওয়ার্ড এবং অপারেশন থিয়েটার। সেই সাথে হাসপাতালে থাকা প্রায় 350 রোগী ও কর্মীদের বের করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে হাসপাতালটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে, বন্ধ হয়ে পড়েছে চিকিৎসার সেবা। ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে এ পর্যন্ত 45,436 ফিলিস্তিনি নিহত হয়েছে। দেশের ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএল মাঠে গড়াতে বাকি আর মাত্র 2 দিন। জমজমাট এই টুর্নামেন্ট সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটছে ফ্রাঞ্চাইজিগুলোর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করছে প্রায় সব ফ্রাঞ্চাইজি। শুধু ব্যতিক্রম ছিল রংপুর রাইডার্স। নিজের ঘরের মাঠে প্রস্তুতি সারছে সোহান বাহিনী। নাজমুস সাকিবের রিপোর্টে বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে বিপিএল ক্রিকেট। মাঠের লড়াইয়ের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে সকালে অনুশীলন সারে সিলেট স্ট্রাইকার্স। তবে অনুশীলনে ছিলেন না দলের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকায় সমালোচনার মুখে পড়েন নড়াইল এক্সপ্রেস। তাই এবারের আসরে তার থাকা নিয়ে রয়েছে শঙ্কা। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচকে পাওয়ার আশা ছাড়তে চান না সিলেট কোচ। আমাদের স্কোয়াডে এখনো আছে, কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি। ও যদি খেলার মোট পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। এরপর একই ভেন্যুতে অনুশীলন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, যেখানে সবার নজর ছিল পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির উপর। তামিমের ডাকে সাড়া দিয়ে বিপিএল মাতাতে এসেছেন এই পেসার। অনুশীলন শেষে সাংবাদিকদের জানালেন এমন কথাই। তামিম ভাই আমাকে এই দলে খেলার জন্য কল দিয়েছিল। বাংলাদেশের মানুষ এবং তাদের ক্রিকেটকে ভালোবাসি। আশা করি আমি ভালো পারফর্ম করতে পারবো। এছাড়াও মিরপুর একাডেমিতে অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটাল ও দুর্বার রাজশাহী। শুধু ব্যতিক্রম ছিল রংপুর রাইডার্স। বসুন্ধরায় নিজের মাঠেই বিপিএল এর প্রস্তুতি সেরেছে নুরুল হাসান সোহানের দল। নাজমুস সাকিব, RTV, ঢাকা। ঢাকা সিলেটের পর বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বিপিএল মিউজিক ফেস্ট। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দুপুর থেকে আসতে থাকে আগ্রহী দর্শকরা। বিকেলে জমে ওঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের একাদশ আসরের চট্টগ্রাম পর্বের মিউজিক ফেস্ট, যেখানে মঞ্চ মাতান হাবিব ওয়াহিদ, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, অ্যাভয়েড রাফা, মুজা ও সঞ্জয়। বিপিএল ক্রিকেট আসরকে সামনে রেখে এবারই প্রথমবার 3টি বিভাগে আয়োজিত হলো এই কনসার্ট। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।